আরজি কর কাণ্ডে হাইকোর্টে কেস ডায়েরি রিপোর্ট পেশ করলো সিবিআই। এটা গণধর্ষণ নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, আমাদের তদন্ত তাই বলছে। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নের মুখে এমনটাই জানালো সিবিআই। এখন আপনারা কি করছেন? সিবিআই কে প্রশ্ন করেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট সহ অন্য অপরাধে কারা যুক্ত সেটাই দেখছি। আরজি কর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনে কোর্টে জানালো সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, তাহলে গণধর্ষণ নয়, বিচারপতি যখন প্রশ্ন করেন আপনাদের মতে অভিযুক্ত একজনই, নিজেদের সপক্ষে কি প্রমাণ পেশ করলো সিবিআই, কি জানালো? দেখো, এখনো পর্যন্ত তুমি জানো যে গতদিন যখন শুনানি হয় প্রথমবারের জন্য, সেই সময়ই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এটা প্রশ্ন ছিল সিবিআই এর উদ্দেশ্যে যে এটা ধর্ষণের ঘটনা নাকি এটা এই তদন্তের কোনো পর্যায়ে গিয়ে সিবিআই এর মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা হলেও হতে পারে। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে সিবিআই এর তরফ থেকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এটা কোনো গণধর্ষণের ঘটনা নয়, এটা শুধুমাত্র একটি ধর্ষণের ঘটনা। এবং তার কারণ হিসাবে সিবিআই এর আইনজীবীরা স্পষ্ট করে উল্লেখ করছেন যে ঘটনাস্থলে অর্থাৎ আরজি কর হাসপাতালের যে সেমিনার রুম ছিল সেখান থেকে যা যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, যা যা নমুনা পাওয়া গিয়েছে, সেই সমস্ত কিছুর ফরেনসিক টেস্ট তারা ইতিমধ্যে করেছেন। এবং এই ফরেনসিক পরীক্ষা করার সঙ্গে সঙ্গেই একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। সেই মেডিকেল বোর্ডে বিশিষ্ট 14 জন চিকিৎসক ছিলেন এবং এই 14 জন চিকিৎসকের প্রত্যেকেই আলাদা আলাদা বিষয়ে বিশেষজ্ঞ। ফলে সেই সমস্ত চিকিৎসক এবং চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড এবং এছাড়াও যে ফরেনসিক পরীক্ষা হয়েছে সেই ফরেনসিক পরীক্ষা এবং এই মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে তারা এই মতামত পোষণ করছেন যে এটা কোনো গণধর্ষণের ঘটনা নয়, এটা শুধুমাত্র একটি ধর্ষণের ঘটনা। এর পরবর্তী প্রশ্ন হলো মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই কে করেছিলেন যে এটা এই যে পর্যায়ে তাহলে সিবিআই এখন এই মুহূর্তে তারা কি কাজ করছে। সিবিআই এর উত্তর ছিল যে এই গোটা ঘটনা ঘটে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ের যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেটা তথ্য প্রমাণ বিনষ্ট করা হোক বা অন্যান্য যে কোনো ধরনের অপরাধ হোক, সেই অপরাধে কে বা কারা কারা যুক্ত রয়েছে সেই দিকটা সিবিআই ইতিমধ্যে খতিয়ে দেখছে। তারপরেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আবারও সিবিআই এর আইনজীবীদের প্রশ্ন করেন যে এই ইনভেস্টিগেশনটা শেষ করতে সিবিআই এর কতদিন সময় লাগবে। সেই সময় কিন্তু সিবিআই এর তরফ থেকে নির্দিষ্ট করে কোনো সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব হয়নি। অর্থাৎ এই তদন্ত শেষ করতে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস কতদিন লাগবে সিবিআই এর তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর দেওয়া সম্ভব হয়নি। ফলে মাননীয় বিচারপতি আজকের এই মামলার শেষে সিবিআই কে মূলত 3টি নির্দেশ দিয়েছেন। প্রথম নির্দেশে সেখানে কিন্তু বলা হয়েছে যে এখনো পর্যন্ত কারা কারা এই মামলার ক্ষেত্রে সাক্ষী দিয়েছেন বা কাদের কাদের বয়ান রেকর্ড করা হয়েছে বা কাদের সিবিআই এর তরফ থেকে আনঅফিসিয়ালি তাদের যে স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সেই লিস্টটা কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চেয়েছেন। এবং তার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে বারবার এই মামলার ক্ষেত্রে পরিবারের তরফ থেকে এই অভিযোগই করা হয়েছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এখনো পর্যন্ত ডেকে সিবিআই এর তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, বেশ কিছু চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, কিছু সিকিউরিটি পার্সোনেলদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। ফলত এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। এবং যার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করছেন যে কাদের কাদের বয়ান নেওয়া হয়েছে, সিবিআই এর কাছে যে তালিকা রয়েছে সেই তালিকাটা আদালতের সামনে পেশ করার প্রয়োজন রয়েছে, তাই তিনি এই নির্দেশ দিচ্ছেন। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু এটাও বলেছেন যে এই গোটা মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের এখন যে ইনভেস্টিগেশন সিবিআই করছে, অর্থাৎ তথ্য প্রমাণ বিনষ্ট করার ক্ষেত্রে কে বা কারা কারা যুক্ত রয়েছে, সেই ইনভেস্টিগেশনটা কোন পর্যায়ে আছে এবং সেটা কোন পর্যায়ে কি আটকে রয়েছে, যার জন্য সিবিআই এর তরফ থেকে এটা স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না যে এই ইনভেস্টিগেশনটা তারা কতদিনের মধ্যে শেষ করতে পারবে। ফলত সব মিলিয়ে সেই কারণটা বলবার জন্য মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সিবিআই কে নির্দেশ দিয়েছেন। এবং তিনি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এটাও মনে করছেন যে এই মামলার একেবারে শুরুর সময়, অর্থাৎ যখন এই ঘটনা ঘটে সেই সময় কলকাতা পুলিশের কাছে এফআইআর দায়ের হয় এবং প্রাথমিকভাবে যে ইনভেস্টিগেশনটা ছিল সেটা কলকাতা পুলিশ করে। এবং এই মামলার ক্ষেত্রে যিনি একমাত্র অভিযুক্ত রয়েছেন এবং যার
শাস্তি পর্যন্ত ঘোষণা হয়েছে, তাকেও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছিল। ফলে কলকাতা পুলিশের কাছে যে কেস ডায়েরি ছিল এবং যে কেস ডায়েরি এই মামলার ভার হস্তান্তর হওয়ার পর সিবিআই এর হাতে এসছে, সেই কেস ডায়েরিও কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চেয়েছেন। ফলে সিবিআই কে আগামী দিনে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে যে নির্দেশগুলো দেওয়া হলো সেই নির্দেশগুলো পালন করতে হবে এবং আগামী 23শে এপ্রিল এই মামলা পরবর্তী বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সংঘটিত হবে। পাপিয়া, ধন্যবাদ তোমায়।